নমস্কার ছাত্রছাত্রীরা, কনসেপ্ট অফ ফিজিক্স ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগতম। আজকে আমরা শুরু করব ক্লাস 11-এ আমাদের প্রথম ক্লাস। প্রথম চ্যাপ্টারটি রয়েছে তোমাদের রাশি এবং একক সম্পর্কে। তার আগে আমরা আরেকটু জানব যে ফিজিক্স সাবজেক্টটা কি, ফিজিক্স সাবজেক্টটাতে কার কার অবদান এত বেশি আজকের এই জায়গায় আসার জন্য, সেগুলো আমরা একটু খুব সংক্ষেপে আজকে পরপর স্লাইড করে আমরা দেখব। তোমরা এই বিষয়টি সম্পর্কে একটুখানি পড়েছিলে ক্লাস 9-এ, ইউনিট, ডাইমেনশন এবং মেজারমেন্ট সম্পর্কে। এখানে আরেকটু ডিটেলসে হবে, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কিন্তু নিট বা সর্বভারতীয় যে কোনো এন্ট্রান্স পরীক্ষাতে এখান থেকে অবশ্যই কোশ্চেন থাকে। একদম দেখো প্রথম স্লাইডটা আমরা আজকে প্রথমের পার্টে দেখব যে ফিজিক্স কি। তাহলে একদম প্রথমে স্লাইডে তোমাদের দেখিয়েছি যে পদার্থবিদ্যা কি। বিজ্ঞানের যে সাবজেক্টগুলো রয়েছে, বিজ্ঞানের ব্যাপ্তি আমরা জানি যে সুবিশাল বিজ্ঞানের ব্যাপ্তি। তার মধ্যে আমাদের ফিজিক্সে আমরা পড়ি পদার্থ এবং শক্তির পারস্পরিক রূপান্তর সম্পর্কে, এনার্জি অ্যান্ড ম্যাটার। এই দুটোর পরস্পরের সঙ্গে কিভাবে সম্পর্কিত, একে অন্যতে কিভাবে রূপান্তরিত হয় তা সম্পর্কে আমাদের সাবজেক্ট। পদার্থ এবং শক্তির বাইরে যা কিছু আছে তা কিন্তু আমাদের সাবজেক্টের অন্তর্গত নয়, সেখানে কেমিস্ট্রি, বায়োলজি বা অন্যান্য সায়েন্সের সাবজেক্টগুলো রয়েছে। তাহলে আমাদের আন্ডারে এই বিজ্ঞানের পদার্থ এবং শক্তি এই পার্টটা নিয়েই আমরা কিন্তু কাজ করি। পদার্থ এবং শক্তি নিয়ে কাজ করার সময় যেগুলো অবিসম্ভাবীভাবে আমাদের সাবজেক্টে আসে সেগুলি হচ্ছে স্থান, কাল এবং গতির ক্যালকুলেশন, স্পেস টাইম মোশন, এবং একদম পরমাণু থেকে শুরু করে মহাজাগতিক পরিসর পর্যন্ত সম্পূর্ণটাই হচ্ছে ফিজিক্সের অন্তর্গত। তাহলে ফিজিক্সে আমরা পড়ছি পদার্থ এবং শক্তি সম্পর্কে। পদার্থ এবং শক্তির সম্পর্কে এই বিষয়গুলোকে আমরা অধ্যয়ন করছি, স্পেস টাইম মোশন, তাদের মধ্যে আচরণ, তাদের মধ্যে কি বল প্রয়োগ হচ্ছে সেগুলো, এবং ক্ষুদ্র একদম পরমাণু থেকে শুরু করে বিশাল গ্যালাক্সি এবং বিশ্বব্রহ্মাণ্ড পর্যন্ত এর ব্যাপ্তি, এদের নিজেদের মধ্যে কি সম্পর্ক, এরা কি নিয়ম মেনে চলে, তা কিন্তু ফিজিক্সে আমরা বোঝার চেষ্টা করি। এরপর এই স্লাইডটিতে আমি দেখিয়েছি যে পদার্থবিদ্যার সঙ্গে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, বিশেষত সায়েন্সের সাবজেক্টগুলো, তাদের কি সম্পর্ক। তো পদার্থবিদ্যার সঙ্গে যদি অন্য কোনো বিজ্ঞানের সাবজেক্টের সম্পর্কের কথা আমরা বলি, তো একদম প্রথমেই যার নাম আসে সে হলো গণিত বা ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সই হচ্ছে পদার্থবিদ্যার ভাষা। আমরা যেমন কথা বলছি, আমি কথা বলছি বাংলা ভাষায়, কেউ কথা বলছে হিন্দিতে, কেউ বলছে নেপালি, গুজরাটি, কেউ ইংরাজিতে কথা বলছে, তেমনই পদার্থবিদ্যা কোন ভাষায় কথা বলে? পদার্থবিদ্যা কথা বলে ম্যাথামেটিক্সের সাহায্যে। আমরা পদার্থবিদ্যার যত থিওরি রয়েছে তা আমরা প্রুভ করার জন্য ইউজ করি ম্যাথ। যদি দেখা যায় যে পদার্থবিদ্যার কোনো অংশ ব্যাখ্যা করতে গিয়ে যথাযথ ম্যাথ তখনও পর্যন্ত ডেভেলপ হয়নি, তো আমরা দেখেছি অতীতে নিউটন ছিলেন, আইনস্টাইন ছিলেন, তারা নিজেরাই কিন্তু ম্যাথের অনেক পার্ট ডেভেলপ করেছেন। তো পদার্থবিদ্যা পড়তে গেলে বা বুঝতে গেলে অঙ্ক কিন্তু একটা অবিসম্ভাবী প্রয়োজনীয় সাবজেক্ট। এরপরে পদার্থবিদ্যার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে রসায়ন বা কেমিস্ট্রির। বিভিন্ন পরমাণু, অণু, তাদের গঠন, রাসায়নিক বিক্রিয়া, এগুলি সবই হচ্ছে কেমিস্ট্রি এবং ফিজিক্সের একটা কমন পার্ট। এছাড়াও জীববিদ্যা বা বায়োলজিতেও কিন্তু পদার্থবিদ্যার প্রয়োগ রয়েছে। একটা মানুষের শরীর বা একটা উদ্ভিদের দেহ, তারা কিভাবে কাজ করে, সালোক সংশ্লেষ কিভাবে হচ্ছে, জল কিভাবে জাইলেম ফ্লোয়েম দিয়ে যাতায়াত করছে, খাবার যাচ্ছে, সেগুলো কিন্তু অধ্যয়ন করতে গেলে ফিজিক্সের প্রয়োজন আছে। তো ফিজিক্স এবং বায়োলজির সমন্বিত হয়ে একটি সাবজেক্ট এখন হায়ারে পড়ানো হয়, তাকে বলে বায়োফিজিক্স। সেটাও আমরা অনেকে পড়াশোনা করে, অনেকে চোখের দৃষ্টি, রক্ত চলাচল, সেগুলো সম্পর্কে এখানে আমরা দেখি। এছাড়া যে প্রযুক্তি বা ইঞ্জিনিয়ারিং যে ডিভাইসগুলো তোমরা বিভিন্ন দেখছো, একটা চিপ থেকে শুরু করে একটা ব্রিজ তৈরি হচ্ছে বা রোবোটিক একটা আর্ম, সমস্ত জায়গাতেই রয়েছে কিন্তু ফিজিক্স। বরঞ্চ ইঞ্জিনিয়ারিংকে আমরা বলতে পারি ফিজিক্সেরই একটা অ্যাপ্লাইড উইং।
আমাদের একটা অ্যাপ্লাইড পোর্শনটাকে এই ফিজিক্সের আমরা ইঞ্জিনিয়ারিং বলে অভিহিত করি। তাহলে দেখা যাচ্ছে পদার্থবিদ্যার সঙ্গে বিজ্ঞানের অন্যান্য যে শাখাগুলো রয়েছে সেগুলো ওতপ্রোতভাবে জড়িত। এই পরের স্লাইডে আমি দেখিয়েছি যে মানব সভ্যতাতে ফিজিক্স বা পদার্থবিদ্যার অবদান কি। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে বিজ্ঞানের ব্যবহার করছি সেখানে তোমরা দেখো সবচেয়ে বেশি আমরা ব্যবহার করছি বিদ্যুৎ বা শক্তির। এটা অবশ্যই ফিজিক্সের অবদান। যোগাযোগ ব্যবস্থা, ফোনে কথা বলছো তোমরা বা আমি ফোনে রেকর্ডিং করছি, এটা তোমরা পরে ফোনে দেখবে বা তোমরা ল্যাপটপে দেখবে। যোগাযোগ ব্যবস্থা, তথ্য প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান, কারোর ধরো শারীরিক অসুস্থতা হয়েছে তাকে সিটি স্ক্যান এমআরআই করছি, তার এক্স রে তুলছি, তার ইসিজি করছি, এখানেও সমস্ত ফিজিক্সেরই এটা একটা অ্যাপ্লিকেশান। এছাড়াও দেখো পরিবহন এবং মহাকাশবিদ্যায় আমরা প্লেনে, গাড়িতে, রকেটে যাতায়াত করছি, সেখানে ফিজিক্স রয়েছে তার পিছনে। এবং মহাকাশবিদ্যায় মহাকাশে আমরা যাচ্ছি, গ্রহ নক্ষত্রের কী সম্পর্ক, কখন সূর্যগ্রহণ হচ্ছে, কখন চন্দ্রগ্রহণ হচ্ছে, কেন হচ্ছে, কোন ধূমকেতু পৃথিবীর কাছে আসছে, কবে বিভিন্ন গ্রহ একই লাইনে আসবে, এই সমস্ত বিষয় যখন আমরা জানার চেষ্টা করছি এগুলি সবই ফিজিক্সের সাহায্যে কিন্তু আমরা জানতে পারছি। তাহলে মানব সভ্যতা আজকে যেখানে অন্যান্য প্রাণীর মতো হয়তো আমরাও একটা সময় জঙ্গলে ছিলাম, মানব সভ্যতা আজকে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ফিজিক্সের ভূমিকা কিন্তু অপরিহার্য। এবার আমাদের মনে প্রশ্ন আসবে যে আমরা ফিজিক্স পড়বো কেন, 11-12 বা ফিজিক্স কেন পড়বো, বা আমরা ফিজিক্সে হায়ার স্টাডিজ কেন করবো। প্রথম হচ্ছে প্রকৃতিকে বোঝার জন্যে। তোমাদের আশেপাশে তোমরা দেখো ক্লাস 10 পর্যন্ত সিলেবাসে যদি তোমরা ফলো করো, তোমাদের আশেপাশে সকাল থেকে সন্ধে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে তার ব্যাখ্যা তোমরা কিছুটা পেয়েছো কিন্তু একমাত্র ফিজিক্সের পার্ট থেকে। বাকিগুলো কিন্তু তোমরা দৈনন্দিন জীবনে দেখছো না, না ইতিহাসের মতো যুদ্ধ সরাসরি তোমরা সামনে দেখছো, না ভূগোলের মতো বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য তোমাদের দৈনন্দিন জীবনে ধরা পড়ছে। কিন্তু দৈনন্দিন জীবনে তোমাদের মনে অনেক প্রশ্নের উদয় হয় যে আকাশ, স্কাই ইজ ব্লু, ছোটবেলায় পড়েছে, আকাশ কেন নীল, মনে একটা প্রশ্ন আসে, তার উত্তর তোমাকে দেয় ফিজিক্স। একটা আপেল গাছ থেকে কেন নিচে পড়ে, তার উত্তর তোমাকে দেয় ফিজিক্স। গ্রহ এবং তারাদের রাত্রের আকাশে কেন ওরকম দেখতে পাওয়া যায়, গ্রহরা ঝিকমিক করে না, নক্ষত্ররা ঝিকমিক করে কেন, তার উত্তর দেবে ফিজিক্স। তুমি সাইকেল চালাচ্ছ, সাইকেল চালাতে চালাতে প্যাডেল বন্ধ করে দিলে অথচ সাইকেল চলছে, কেন চলছে, তার উত্তর তুমি এখানে পাবে। হঠাৎ কারেন্ট চলে গেল, ফ্যানটা সঙ্গে সঙ্গে ঘোরা বন্ধ হয় না, তার উত্তর তুমি এখানে পাবে। তাহলে তোমার আশেপাশে যা কিছু ঘটছে তা বোঝার জন্য কেন হচ্ছে ঘটনাগুলো, তোমার দরকার কিন্তু ফিজিক্স পড়া। দ্বিতীয় হচ্ছে ফিজিক্স পড়লে আর যেটা তোমার বাড়বে, ফিজিক্স বা যে কোনো ম্যাথ বেস সাবজেক্টে এটা হয়, আমরা এগুলো কিছু মানুষের এবিলিটি বলি। যেমন একটা জিনিস এখন বলা হয় লজিক্যাল থিঙ্কিং, এই কথাটা তোমরা শুনেছো খুবই। এখানে ফিজিক্সের যে অ্যানালিসিসগুলো হয় সেগুলি সবই হয় কিন্তু প্রবলেম সলভিং হয় সমস্ত কিছু। এবং তোমার যে অ্যানালিটিক্যাল স্কিল আছে, মানে তোমার যে বিশ্লেষণ করা, কোনো জিনিসকে দেখে বুঝতে পারা, এই স্কিলটাও তোমার কিন্তু ফিজিক্স পড়লে বা ম্যাথ বেস যে কোনো সাবজেক্টে এগুলো বাড়ে। তাহলে ফিজিক্স পড়লে আমাদের ব্রেনের কিন্তু লজিক্যাল থিঙ্কিং বাড়ে। দুটো জিনিসের মধ্যে মিল খোঁজা, একটার সঙ্গে অন্যের অমিল খোঁজা, এগুলো লজিক্যাল থিঙ্কিংয়ের অন্তর্গত। এবার যদি ভবিষ্যৎ প্রযুক্তির কথা ভাবি যে ফিজিক্সের সম্ভাবনা কী, কারণ তোমরা যখন বড় হবে আরও 5 বছর 10 বছর পরে সমস্ত টেকনোলজি, সমস্ত ওয়ার্ল্ডই চেঞ্জ হয়ে যাবে। তো ভবিষ্যতের যে উদ্ভাবনগুলো হচ্ছে, ভবিষ্যতের যে প্রযুক্তিগুলো হচ্ছে, সেখানে ফিজিক্সের অবদান কিন্তু খুব বেশি। তোমরা জানো এখন আমরা এআই ইউজ করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি ইউজ করো তোমরা অনেকে, বা কোয়ান্টাম কম্পিউটার তৈরির চেষ্টা চলছে, রিসার্চ চলছে, রিনিউয়েবল এনার্জি, সোলার সেল দিয়ে রিনিউয়েবল এনার্জি তৈরি করা, তোমরা ক্লাস 10-এ পড়েছো রিনিউয়েবল এনার্জি, অপ্রচলিত শক্তির উৎসগুলো, এগুলি সবই রিসার্চের জায়গায় এখনো রয়েছে। এগুলোর বিষয়ে কাজ করার জন্য বা ভবিষ্যতে এগুলোকে পেশা হিসেবে আমাদের গ্রহণ করার জন্য আমাদের কিন্তু ফিজিক্স পড়তে হবে। এরপর আমি স্লাইডে কিছু সায়েন্টিস্টদের নাম জেনেছি। এই যে সাবজেক্টটা দেখো, মানব সভ্যতার ইতিহাস খুব প্রাচীন। আমরা অন্যান্য প্রাণীদের মতোই একসময় জঙ্গলে বাস করতাম, একসময় শিকার ধরে আমরা খেতাম, আমরা আগুন জ্বালাতে শিখেছি, চাকা আবিষ্কার করেছি, আমরা লোহা, তামা, ধাতুর ব্যবহার শিখেছি। আস্তে 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 চাষবাস করা শেখা থেকে শুরু করে আমরা এই জায়গায় এসেছি।
তো ফিজিক্সও তো একদিনে তৈরি হয়নি। ফিজিক্সের যে বইটা তোমরা পড়ছো বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন পার্ট করে, অমুক বিজ্ঞানীর ল, তমুক বিজ্ঞানীর ল, এই ডেফিনেশান, ওই ডেফিনেশান, এর সূত্র, ওটার ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য, এগুলো যে তোমরা পড়েছো, সেখানে কিন্তু দিনের পর দিন বহু লোকের আজীবনের অবদান রয়েছে। সেখানে খুব উল্লেখযোগ্য এই নামগুলো শুরু করলে এই নামগুলো শেষ করা যাবে না, এত নাম রয়েছে। মানব সভ্যতার ইতিহাসে আমাদের ফিজিক্সে সবচেয়ে বড় অবদান যারা রেখেছেন তেমন কয়েকজন, বিশ্বের কয়েকজন ফেমাস সায়েন্টিস্টকে আমি এখানে স্লাইডে রেখেছি, তারপর কয়েকজন ইন্ডিয়ান সায়েন্টিস্টকে আমি স্লাইডে রেখেছি। ইনাদের নামগুলো আমাদের জানা উচিত, কারণ ইনারা আমাদের মোটিভেট করবেন এবং এই সাবজেক্টটা বা আমি তুমি যেভাবে খুব সহজে আজকের দুনিয়াতে বাঁচছি, ইনাদের জন্যই আমরা সেটা করতে পারছি। তো একদম প্রথমে সবচেয়ে ফেমাস সায়েন্টিস্ট, যা পড়াশোনার জগতের বাইরে সকলেই তাদের নাম জানে, প্রথম দুজন সায়েন্টিস্টের নাম তোমরা দেখো, অ্যালবার্ট আইনস্টাইন এবং আইজ্যাক নিউটন। অ্যালবার্ট আইনস্টাইন একজন জার্মান সায়েন্টিস্ট ছিলেন। উনার সবচেয়ে বড় বিখ্যাত কাজ হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। ঠিক আছে, খুবই উঁচু ক্লাসে পড়ানো হয়। থিওরি অফ রিলেটিভিটি আমরা পড়েছি এমএসসি লেভেলে গিয়ে, তো বিএসসি পর্যন্ত খুব একটা কিছু পড়ানো হয় না। তো তার বিখ্যাত একটা সমীকরণ আমরা জানি, ই সমান এমসি স্কোয়ার, যেখানে ই এনার্জি আর এম হচ্ছে মাস। উনি ফার্স্ট টাইম বলেছিলেন যে ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে। এর আগে আমরা বললাম যে ফিজিক্সের পার্ট হচ্ছে ভর এবং শক্তি, তো শক্তি এবং ভরের যে পারস্পরিক রূপান্তর সম্ভব, সেটা কিন্তু প্রথম আইনস্টাইন বলেছিলেন এই ইকুয়েশন দিয়ে। মানে এটাকে পরমাণু বোমা তৈরির বেস ফর্মুলা বলতে পারো, যে পরমাণু বোমাতে বিপুল পরিমাণ শক্তি তৈরি হয়, সেখানে কিছুটা ভর শক্তিতে কনভার্ট হয় বলেই তৈরি হয়। তাহলে আইনস্টাইন সবচেয়ে বিখ্যাত ফিজিসিস্ট মানব সভ্যতার ইতিহাসে, এটা আমরা বলতে পারি। তারপরে তার আগে আরও প্রাচীন বিজ্ঞানী ছিলেন আইজ্যাক নিউটন। নিউটনের নাম তোমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসছো, ক্লাস 9-এও তোমরা নিউটনের সূত্রগুলো পড়েছো, 8-এ পড়েছো। তো নিউটন বিখ্যাত হচ্ছেন তার মহাকর্ষ সূত্রগুলোর জন্য এবং গতিসূত্রের জন্য। তার বইয়ের নাম তোমরা জানো, প্রিন্সিপিয়া। তো মহাকর্ষ সূত্র এবং 3টি গতিসূত্র, এটা সবচেয়ে তার বড় অবদান। এখানে আমরা 11-12-এও নিউটনের কিছু কাজ পড়ব। এরপরে আমি দেখিয়েছি, দেখো, মেরি কুরি বা মাদাম কুরি। মানব সভ্যতার ইতিহাসে উনাকে সবচেয়ে বুদ্ধিমান নারী বলা যায়। উনি একমাত্র বিজ্ঞানী যিনি দুটো আলাদা আলাদা সাবজেক্টে নোবেল পেয়েছিলেন, একবার ফিজিক্সে পেয়েছিলেন আর একবার কেমিস্ট্রি পেয়েছিলেন। তোমরা তেজস্ক্রিয়তে, যেটা ক্লাস 10-এ তোমরা পড়ে এসেছো, সেই তেজস্ক্রিয়তাতে কিন্তু মাদাম কুরির খুবই বড় অবদান আছে এবং ওনার মেয়েও নোবেল পেয়েছিলেন। মানে খুব বিজ্ঞানের জগতে খুব বড় নাম কুরি ফ্যামিলি। তো ওনার নাম অনুসারেই কিন্তু উনি পোল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন, ওনার নাম অনুসারেই পোলোনিয়াম এই মৌলটার নাম রাখা হয়েছে, তেজস্ক্রিয় মৌলটা। তো মাদাম কুরি খুবই বিখ্যাত। পরে তেজস্ক্রিয়তার কারণেই ওনার মৃত্যু হয়, কারণ এই তেজস্ক্রিয় পদার্থগুলো নিয়ে যখন ওনারা কাজ করছিলেন, তখনও ওনারা কিন্তু জানতেন না যে তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাবগুলো কী। এবং ওনার যে খাতাটা ছিল যাতে উনি লিখতেন, রিসার্চ যে ডায়েরিতে টুকতেন, সেই খাতাটা কিন্তু এখনও তেজস্ক্রিয় হয়ে আছে। হ্যাঁ, সেটা কিন্তু এখনও মিউজিয়ামে রাখা আছে সুরক্ষিত জায়গার মধ্যে। এরপর আরেকজন বিখ্যাত বিজ্ঞানী এখানে, স্টিফেন হকিং। উনি শারীরিকভাবে একটা অসুস্থতার জন্য প্রতিবন্ধী হয়ে গিয়েছিলেন। উনি হাতে শুধু 2টো আঙুল নাড়াতে পারতেন এবং ওনার জন্য ডিজাইন করা একটা কম্পিউটার ছিল, তার মাউস ক্লিক করে করে উনি কি বলতে চাইছেন সেটা বোঝাতেন। উনি না কথা বলতে পারতেন, না উনি প্রপারলি ওনার বডির কোনো মুভমেন্ট করতে পারতেন। তা সত্ত্বেও উনি ব্ল্যাক হোল বা মহাকাশ বিদ্যা নিয়ে অনেক গবেষণা করেছিলেন। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ওনার খুব বিখ্যাত লেখা একটি বই, বিভিন্ন কুইজ কম্পিটিশনে বইটার নাম তোমরা শুনে থাকবে। এরপর গ্যালিলিও নাম এলেই আমাদের মনে আসে দূরবীনের নাম। দূরবীনকে উনি অনেক ইমপ্রুভ করেছিলেন এবং মহাকাশ পর্যবেক্ষণ করে গ্রহ নক্ষত্রের গতি সম্পর্কে অনেক ওনার পর্যবেক্ষণ ছিল। শনির বলয়, বৃহস্পতির উপগ্রহ, এগুলো ওনার আবিষ্কার। এছাড়া এখন একটু আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে খুব যিনি পপুলার, সেটা হচ্ছে নিকোলা টেসলা। ইউটিউব নিকোলা টেসলা কয়েলে একেবারে ভর্তি। ঠিক আছে, তো নিকোলা টেসলার কাজ ইমিডিয়েটলি তোমরা পড়বে না, একটু উঁচু ক্লাসে পড়বে। তো এসি কারেন্টের যে সিস্টেম, একটু তোমরা ক্লাস 10-এ পড়েছো যে আমাদের যে ইলেকট্রিসিটি সাপ্লাই হয় 2 রকমের হয়, ডিসি এবং এসি, ডাইরেক্ট কারেন্ট এবং অল্টারনেটিং কারেন্ট।
মানে আমেরিকাতে কিন্তু ডিসি সাপ্লাই এখনো আছে। ব্রিটিশ আমলে কলকাতাতে ডিসি সাপ্লাই এসি সাপ্লাই দুটোই ছিল, বর্তমানে ডিসি সাপ্লাই বন্ধ হয়ে গেছে। মানে আমাদের বাড়িতে যে ইলেকট্রিসিটি আসে ইলেকট্রিসিটি বোর্ড থেকে, সেটা কিন্তু এসি সাপ্লাই। এসির একটা অ্যাডভান্টেজ কি, এসিতে তোমার ট্রান্সফরমার বসানো যায়, ট্রান্সফরমার বসিয়ে ভোল্টেজ আপ ডাউন করা যায়, এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। তো এসি সম্পর্কে ডিটেলসে আমরা পড়বো কিন্তু ক্লাস 12-এ। তো এসি এই যে বিদ্যুৎ, সেখানে নিকোলা টেসলার খুব বড় কাজ আছে। টমাস আলভা এডিসন তিনি ডিসি নিয়ে কাজ করেছিলেন, আর নিকোলা টেসলা এসি নিয়ে কাজ করেছিলেন। তারপরে আর্কিমিডিসের আমরা তো জানি, প্লবতার নাম চলে আসবে আর্কিমিডিসের নাম বললেই। তিনি সেই বাথটপে শুয়ে চান করছিলেন, তখন ইউরেকা বলে ছুটেছিলেন। প্লবতা কি, প্রবক বলের মান কত, এই সম্পর্কে তিনি কাজ করেছেন। এটা 11-এ আমরা পড়বো, কিন্তু এই চ্যাপ্টারগুলো না এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস থেকে বাদ গেছে, যদিও বিভিন্ন এন্ট্রান্সগুলোতে আছে, নিট বা বিভিন্ন এন্ট্রান্সগুলোতে কিন্তু আর্কিমিডিসের প্রিন্সিপাল রয়েছে, কিন্তু 11-এ তোমরা যে এমসিকিউ দেবে সেখানে এই চ্যাপ্টারটি বাদ গেছে, যদিও বইগুলোতে কিন্তু এটা ইনক্লুড করছে, বইতে এখনো রয়েছে কিন্তু পরীক্ষায় কোশ্চেন হবে না। এরপরে যার নাম আসবে তিনি হচ্ছেন ম্যাক্স প্ল্যাঙ্ক। খুব প্ল্যাঙ্কের নাম তোমরা পড়বে, এবং একটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট পড়বে। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টকে এইচ লেখা হয়, স্মল এইচ, সেটা দিয়ে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের নাম লেখা হয়, ডিনোট করা হয় প্ল্যাঙ্ক কনস্ট্যান্টকে। উনি আধুনিক যে পদার্থবিদ্যা, মানে ফিজিক্সের না দুটো পার্টে ফিজিক্সকে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে পুরনো ফিজিক্স, ক্লাসিক্যাল ফিজিক্স, সনাতন পদার্থবিদ্যা আমরা বলি। আর একটা হচ্ছে অনেক মডার্ন ফিজিক্স, সেটাকে বলি আমরা কোয়ান্টাম ফিজিক্স। তোমরা একটু কোয়ান্টাম ফিজিক্স একটুখানি হালকা স্টার্ট হবে ক্লাস 12-এ। তো সেই কোয়ান্টাম ফিজিক্সে কিন্তু ম্যাক্স প্ল্যাঙ্ক একটা খুব বড় নাম, এবং প্ল্যাঙ্কের একটা কনস্ট্যান্ট ওখানে রয়েছে যেটা প্ল্যাঙ্কের নামে নামাঙ্কিত, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এরপর আমরা দেখব কিছু ফেমাস ইন্ডিয়ান ফিজিসিস্ট। তো একদম প্রথমেই আমি রেখেছি স্যার সিভি রামান। আমাদের ব্রিটিশ পিরিয়ডে উনি কিন্তু নোবেল প্রাইজ জিতেছিলেন রামান এফেক্টের জন্য। তোমরা একটু ক্লাস 10-এ পড়েছো যে আকাশের রং কেন নীল, সূর্যের রং উদীয়মান বা অস্তগামী কেন লাল। সেখানে কি হতো, স্ক্যাটারিং হতো। স্ক্যাটারিংটা না অনেকটা প্রতিফলনের মতোই, যে আলো আসছে, আলো একটা জায়গায় ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে ফিরে যাচ্ছে, এই ঘটনাকে আমরা বললাম প্রতিফলন। তো খুব ছোট ছোট পার্টিকেলে না আলো এসে যখন ধাক্কা খায়, তখন না একটা নির্দিষ্ট দিকে প্রতিফলন হয় না, বিভিন্ন কালার বিভিন্ন দিকে যায়। ব্যাপারটা কি বুঝতে পারছো? একটা ছোট পার্টিকেল আছে, আলো এসে পড়ছে, পড়ে আলোটা একদিকে যাচ্ছে না, বিভিন্ন দিকে যাচ্ছে, বিভিন্ন কালার। এই ঘটনাকে বলে স্ক্যাটারিং বা বিক্ষেপণ, এই ঘটনাটাকে বলে। তো আমরা যে স্ক্যাটারিংটা ক্লাস 10-এ পড়েছি, যে আকাশের রং কেন নীল বা উদীয়মান অস্তগামী সূর্যের রং কেন লাল, সেটাকে বলা হয় র্যালে স্ক্যাটারিং। র্যালে স্ক্যাটারিং হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়, λ⁴ এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তো এই র্যালে স্ক্যাটারিং দিয়ে আকাশ কেন নীল ব্যাখ্যা করা যায়, কিন্তু সমুদ্রের জল কেন নীল? সমুদ্রের জল যদি পরিষ্কার জল হয় না, তোমরা এমনি ছবিতে দেখে থাকবে, দীঘা পুরীতে বুঝতে পারবে না। তো যদি তোমরা আন্দামান যাও বা যদি তোমরা একটু গভীর সমুদ্রে যাও যেখানে জলটা পরিষ্কার, তোমরা দেখতে পাবে যে সমুদ্রের জলটার কালার হচ্ছে নীল। এটাকে দীর্ঘদিন ব্যাখ্যা করা যায়নি যে সমুদ্রের জলের রং কেন নীল। র্যালে স্ক্যাটারিং এর ব্যাখ্যা করতে পারে না। এটাকে ব্যাখ্যা করেছিলেন সিভি রামানের থিওরি দিয়ে, সিভি রামান ব্যাখ্যা করেছিলেন। এটাকে বলা হয় রামান স্ক্যাটারিং, এবং এটার এত ইম্প্যাক্ট ছিল সেই সময়ে যে তিনি সেই সময় নোবেল প্রাইজ জিতেছিলেন। তার সিভি রামান তিনি বিখ্যাত কিন্তু রামান এফেক্টের জন্যে। আমাদের কলকাতায় প্রেসিডেন্সি কলেজেও উনি কিছুদিন পড়িয়ে গেছেন, প্রেসিডেন্সি কলেজের সঙ্গে ওনার নাম কিছুটা যুক্ত। তারপরে সবচেয়ে বড় যদি বাঙালি কোনো বিজ্ঞানী আমরা বলি, তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ বসু। সবচেয়ে বড় বাঙালি বিজ্ঞানী কেন, যে কোনো ফিল্ডের যদি দেখি, বাঙালি আত্মবিস্তৃত জাতি, যে সত্যেন বোসের কাজ বাঙালি ভুলে গেছে বা পরবর্তী জেনারেশনকে বোঝায় না। সত্যেন বোসের কাজ একসঙ্গে উচ্চারিত হয় আইনস্টাইনের সঙ্গে। আমাদের যখন ছোট ছোট অনেক পার্টিকেলের নেচার দিয়ে আমরা আলোচনা করি, সেটা ফিজিক্সের স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের পার্ট। তো এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের আবার দুটো পার্ট, একটা ক্লাসিক্যাল, একটা হচ্ছে কোয়ান্টাম। তো যদি সেই কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স আমরা দেখি, কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সের একটা পার্ট হচ্ছে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, আর একটা হচ্ছে ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স। তো গোটা বিশ্বব্রহ্মাণ্ড যত সাব অ্যাটমিক পার্টিকেল নিয়ে তৈরি, তার অর্ধেকরা হচ্ছে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স মেনে চলে, আর অর্ধেক হচ্ছে ফার্মিয়ন, তারা ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স মেনে চলে।
তো তোমরা ভেবে দেখো, এই যে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স যারা মেনে চলে, ফিজিক্সের একটা ব্রাঞ্চ কিন্তু সত্যেন বোসের নামে। এবং এই বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স যারা মেনে চলে, যে কণাগুলো মেনে চলে বিশ্বব্রহ্মাণ্ডের, তাদেরকে বলা হয় বোসন। যেমন এই যে আলো আসছে, আলোকে আমরা বলি তো যে ফোটন কণা, সেই ফোটন হচ্ছে এক ধরনের বোসন। আরও অনেক কিছু রয়েছে, এত নিচু ক্লাসে তোমরা বুঝতে পারবে না। তাহলে বিশ্বব্রহ্মাণ্ড যত কণা নিয়ে তৈরি, তার অর্ধেক কণাকে বলা হয় বোসন, অর্ধেক কণাকে বলা হয় ফার্মিয়ন। এই বোসন বলা হয়, ডিরাক এটা প্রস্তাব করেছিলেন। তো এই বোসন বলা হয় কিন্তু সত্যেন্দ্রনাথ বোসের নামে। তাহলে ওনার কাজটা এত বড়, সত্যেন্দ্রনাথ বোসের কাজের ওপরে কাজ করে কিন্তু এখন পরবর্তীকালে নোবেল হয়েছে, কিন্তু উনি নোবেল পাননি যে কোনো কারণেই হোক। এবং নোবেলের একটা নিয়ম আছে যে জীবদ্দশাতেই নোবেল দেওয়া হয়, মরণোত্তর নোবেল দেওয়া হয় না, তো ওনারা নোবেল পাওয়ার কোনো সম্ভাবনাও নেই। কিন্তু সত্যেন বোসের কাজ কিন্তু অনেক বড়, মানে তুলনা করলে কিন্তু সিভি রামনের থেকেও সত্যেন বোসের কাজ অনেক বড়। এরপর আসছেন সুব্রমণিয়াম চন্দ্রশেখর। উনি আমেরিকান এবং ইন্ডিয়ান ডুয়েল সিটিজেনশিপ ছিল ওনার। উনিও নোবেল পেয়েছিলেন। আমাদের নোবেল লরেট এই দুজন আছেন, সত্যেন বোস মানে ভারতীয় ফিজিসিস্টদের মধ্যে, এবং সুব্রমণিয়াম চন্দ্রশেখর। আমেরিকান ইন্ডিয়ান দুটো সিটিজেনশিপ ছিল বলে আমরা ইন্ডিয়ানও ওনাকে বলতে পারি। উনি কাজ করেছিলেন নক্ষত্রের বিবর্তনের ওপর। মানে আমরা যে নক্ষত্রগুলো আকাশে দেখছি না, যেমন সূর্য, এরা কিন্তু আজীবন থাকবে না। আমি এগুলো নিয়ে পরে একটা সেপারেট ভিডিও করব। ওরা আজীবন থাকবে না, ওদের একটা বিবর্তন হয়। ওরাও যুবক থাকে, ওরা মধ্যবয়স্ক হয়, ওরা বুড়ো হয়, এবং নক্ষত্রগুলো মরে যায়। হ্যাঁ, মরে যায় কখন নক্ষত্ররা? যখন তাদের জ্বালানি শেষ হয়ে যায়। নক্ষত্রদের মধ্যে কি হচ্ছে না, তোমরা তেজস্ক্রিয়তাতে পড়েছো ক্লাস 10-এ, যে ফিশন, ঠিক আছে, হাইড্রোজেন হিলিয়াম তৈরি হচ্ছে। তো ফিশন বিক্রিয়া হচ্ছে, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া হচ্ছে ফিশন। সে ফিশন বিক্রিয়া কি করে না, নক্ষত্রকে এক্সপ্যান্ড করতে চায়, ওকে বাইরের দিকে ঠেলে দিতে চায় ফিশন বিক্রিয়াটা। এবং নক্ষত্রদের মধ্যে যে বিপুল মাধ্যাকর্ষণ শক্তি আছে, সে আবার ওকে সংকুচিত করতে চায়। এটা সবসময় চলছে। এবার কি হয়, নক্ষত্র যখন বুড়ো হয়ে যায়, যখন ওর জ্বালানিগুলো শেষ হয়ে যায়, তেজস্ক্রিয় জ্বালানিগুলো, তেজস্ক্রিয় বিক্রিয়াগুলো বন্ধ হয়ে যায়, তখন মাধ্যাকর্ষণের কারণে না ও সংকুচিত হয়। এবার ও যখন সংকুচিত হবে, দুটো জিনিস সেখানে প্রবাবিলিটি আছে। এক হচ্ছে ও শ্বেত বামন তৈরি হতে পারে। ওর যখন ফুয়েলটা ফুরিয়ে যায়, বাইরের পার্টটা উড়ে চলে যায়, ভিতরের কোরটা শুধু থাকে, নক্ষত্রদের কোরটা সূর্যের। তো সেটা হয়, সেটাকে আমরা বলি শ্বেত বামন, অথবা সেটা হতে পারে ব্ল্যাক হোল তৈরি হয়ে যেতে পারে। এখন কোনো নক্ষত্র মারা যাওয়ার পরে শ্বেত বামন হবে নাকি ব্ল্যাক হোল হবে, সেটা কিন্তু সুব্রমণিয়াম চন্দ্রশেখরের ক্যালকুলেশন থেকে আমরা বলতে পারি। সেখানে একটা কনস্ট্যান্ট ইউজ করা হয়, চন্দ্রশেখর সীমা। এর জন্যই উনি নোবেল পেয়েছিলেন 1983। এরপর আরেকজন বিখ্যাত বিজ্ঞানী, মানে জীবিত বিজ্ঞানী, প্রেসিডেন্সি কলেজের ছাত্র, তো অশোক সেন, খুবই বিখ্যাত। স্ট্রিং থিওরি নিয়ে ওনার কাজগুলোর জন্য উনি গোটা পৃথিবীতে বিখ্যাত। এবং ফিজিক্সের খুব বড় একটা প্রাইজ আছে, ফান্ডামেন্টাল ফিজিক্স প্রাইজ উনি পেয়েছেন, উনি পদ্মশ্রী পেয়েছেন, পদ্মবিভূষণ পেয়েছেন। মানে স্ট্রিং থিওরিটা যদি মানে খুব সিম্পল করে আমি বলতে চাই, আমরা যেমন বিভিন্ন কণাকে ধরছি না, ইলেকট্রন, প্রোটন, বিভিন্ন কণা, স্ট্রিং থিওরিতে কণাগুলোকে ধরা হয় সুতোর মতো। স্ট্রিং কথাটার মানে হচ্ছে সুতো। তো স্ট্রিং থিওরিতে অনেক রকম থিওরি ছিল, 4-5 রকম থিওরি ছিল। তো অশোক সেনের থিওরি দিয়ে একটা ইউনিফাইড থিওরি তৈরি করা গেছে, যে 5 রকম থিওরির বদলে ইউনাইটেড একটা থিওরি। তো উনার নাম ফিজিক্সে গোটা দুনিয়ায় সবাই চেনে, নোবেল পেতেই পারেন, যে কোনো সময় অশোক সেন নোবেল পেতে পারেন। পরের স্লাইডে রয়েছেন মেঘনাথ সাহা এবং সত্যেন বোস সহপাঠী ছিলেন, একই সঙ্গে পড়াশোনা করতেন। সত্যেন বোস ফার্স্ট হতেন প্রেসিডেন্সি কলেজে, মেঘনাথ সাহা সেকেন্ড হতেন। তো মেঘনাথ সাহা কাজ করেছিলেন সাহা আয়নাইজেশনের ওপরে। সূর্য থেকে বা সূর্য বা অন্যান্য নক্ষত্রগুলোতে যে কি মেটেরিয়াল রয়েছে তা আমরা বুঝি কি করে, আমরা তার বর্ণালী বিশ্লেষণ করে বুঝি, স্পেকট্রাম অ্যানালিসিস করে। সূর্য থেকে যে আলো আসছে তাকে আমরা প্রিজমের মধ্যে দিয়ে যেতে দিই, প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার ফলে বিভিন্ন আলোতে সেটা ভেঙে যায়, তার আমরা অ্যানালিসিস করি। তো বিজ্ঞানীরা সূর্য ছাড়া অন্যান্য গ্রহগুলোর যখন এই স্পেকট্রাম অ্যানালিসিস করছিলেন, তাদের মনে হচ্ছিল যে সেখানে হাইড্রোজেন নেই, কারণ সেখানে হাইড্রোজেনের জন্য যে লাইন কিছু পেতে হয়, তোমরা 12-এ পড়বে ডিটেলস, আমি খুব সিম্পল করে বলছি, সেগুলো সেখানে পাওয়া যাচ্ছিল না। তো সেখানেই মেঘনাথ সাহার কেরামতি বলতে পারো। মেঘনাথ সাহা ব্যাখ্যা করেছিলেন না, অন্যান্য নক্ষত্রগুলোতেও হাইড্রোজেন আছে, কিন্তু হাইড্রোজেন না আয়োনাইজড অবস্থায় আছে। এটাই ওনার আয়োনাইজেশন থিওরি, খুব সংক্ষেপে বললে। এবং এখানে দেখো মেঘনাথ সাহা প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন,
অশোক সেন প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন, সত্যেন বোস প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন, সিভি রামান কিছুদিন পড়িয়েছেন। কলকাতা প্রেসিডেন্সি কলেজের কিন্তু ফিজিক্সে খুবই বড় অবদান। মানে আমি নিজেও প্রেসিডেন্সি কলেজের ছাত্র, ভাবতে ভালো লাগে যে যে জায়গাগুলো ওনারা ছিলেন সেখানেও কিছুদিন বসে আমি ক্লাস করতে পেরেছি, এটা আমার মানে সৌভাগ্য। এছাড়া আরও তিনজন বিজ্ঞানীর কথা আমরা দেখাচ্ছি। হোমি জাহাঙ্গীর ভাবা, উনি কসমিক রশ্মি নিয়ে কাজ করেছিলেন এবং ভারতীয় পরমাণু বিদ্যার ওনাকে জনক বলা হয়। যে নিউক্লিয়ার ফিজিক্স যে রয়েছে আমাদের, তার ভারতে একদম প্রথমের দিকে যারা কাজ করেছিলেন তার মধ্যে হোমি জাহাঙ্গীর ভাবা হচ্ছেন খুব একটা বিরাট বড় নাম। উনি ক্যাসকেড থিওরি নিয়ে কাজ করেছিলেন, মানে সূর্য থেকে অন্যান্য নক্ষত্রগুলো থেকে না অনেক কণা আসে, কসমিক রে আসে, সেগুলো বায়ুমণ্ডলের কণার সঙ্গে তার ইন্টারাকশন হয়, কিভাবে হয় সেগুলো এই ক্যাসকেড থিওরি দিয়ে তিনি ব্যাখ্যা করেছিলেন। এবং উনার নাম অনুসারে বোম্বের কাছে যে ট্রম্বে রয়েছে সেখানে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, আমরা সংক্ষেপে বলি বার্ক, এটা উনার মৃত্যুর পরে উনার নাম অনুসারেই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বানানো হয়েছিল, হোমি জাহাঙ্গীর ভাবা। এখানে নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে রিসার্চ হয়। এরপর ছিলেন বিক্রম সারাভাই, উনাকে বলা হয় ইসরোর জনক। ইসরো নাম তখনও ছিল না, ইসরো একদম প্রথমের দিকে উনি স্থাপন করেছিলেন। যখন রাশিয়া স্পেস সায়েন্সে এগিয়ে যাচ্ছে, তোমরা স্পুটনিক নামটাম শুনেছো, রাকেশ শর্মার নাম শুনেছো, তখন বিক্রম সারাভাই প্রথম ভেবেছিলেন যে না, ভারতের নিজেদের কিন্তু কোনো স্পেস মিশন থাকা উচিত, আমাদের নিজেদের স্যাটেলাইট থাকা উচিত, স্যাটেলাইট কমিউনিকেশন থাকা উচিত। তো উনি এইসব নিয়ে কাজ করেছিলেন, উনি খুবই বিখ্যাত উনি। এবং যে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট, উনার কাজ ছিল সেটা, কিন্তু যদিও আর্যভট্টর উৎক্ষেপণ উনি দেখে যেতে পারেননি, তার আগেই মারা গিয়েছিলেন। তো বিক্রম সারাভাই আমাদের মহাকাশ বিজ্ঞানে খুব বড় নাম। আর ইনাকে তো আমরা সবাই চিনি, ভারতের মিসাইল ম্যান, ভারতের রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। তো ভারতের যে মিসাইল কর্মসূচি, সেই মিসাইল কর্মসূচি আমরা যেমন নাম আমরা জানি অগ্নি, ব্যালিস্টিক মিসাইলগুলো যেগুলো রয়েছে আমাদের, প্লাস যে রকেটগুলো আকাশে উৎক্ষেপণ হয় পিএসএলভি, জিএসএলভি, সেগুলোতে উনার খুব বিরাট বড় অবদান। এবং উনি বিজ্ঞানীর বাইরেও একজন ফিলোসফার, উনার বই, উনার কোটেশন এখনও লক্ষ লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করে। এবং সারা জীবন উনি নিজেকে বড় বিজ্ঞানী হওয়া সত্ত্বেও নিজেকে কিন্তু শিক্ষক হিসেবে পরিচয় দিতে খুব ভালোবাসতেন। তো আমিও তোমাদের রেফার করবো স্যার আব্দুল কালামের বই, যদি সম্ভব হয় তোমরা পড়বে বা ওনার কোটেশনগুলো তোমরা দেখবে।